বানের পানি কমতে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এখনো ডুবে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া। কক্সবাজারে ত্রাণের জন্য অপেক্ষা, উত্তরেও বাড়ছে তিস্তার পানি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ। ক্ষতিগ্রস্তদের ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা মন্ত্রীর। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান। সিলেটে এমসি কলেজে ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলা একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন। অভিযোগ প্রমাণ না হওয়ায় 4 জনকে খালাস। তিতাসের গ্যাস লাইন মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণ, নারায়ণগঞ্জ সদরে দগ্ধ 4 শ্রমিক। আশঙ্কাজনক একজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এবং অপরাধ জগৎ থেকে স্বাভাবিক জীবনে ফিরল সুন্দরবনের 27 বনদস্যু। মোংলায় কোস্টগার্ডের কাছে অস্ত্র জমা দিয়ে ছোট জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ। দেখছিলেন শিরোনাম। বাংলা সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। বন্যার পানি নামতে শুরু করায় চট্টগ্রাম অঞ্চলে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনো ডুবে আছে সাতকানিয়া ও বাঁশখালীর বেশিরভাগ এলাকা। অনেকে আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাননি। হবিগঞ্জেও বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। নীলফামারীতে পানিবন্দী 10,000 মানুষ। এদিকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, বন্যা কবলিত 7 জেলায় মারা গেছেন 54 জন। ক্ষতিগ্রস্ত 4 লাখের বেশি মানুষের কাছে ত্রাণ সরবরাহে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বর্ষণ কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি ভোগান্তি। পানি নামতে শুরু করায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে বিধ্বস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট, প্লাবিত 85% এলাকা। মাছের ঘের, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। সাতকানিয়ায় বন্যা কবলিত 18টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। আমার বলা নিয়ে আমি ছাদের উপরে এরকম আমরা প্রায় 10-12টা ফ্যামিলি এরকম ধান গেছে, গরু গেছে, ছাগল গেছে, সবকিছু গেছে। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমায় প্লাবিত এলাকা থেকে নামছে পানি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গত মানুষ। আবর্জনা, নষ্ট আসবাবপত্র এবং ক্ষতিগ্রস্ত বসতঘর ঠিক করতেই ব্যস্ত অনেকে। 16 জুলাই থেকে খুলে দেওয়া হচ্ছে সব পর্যটন কেন্দ্র। রাঙামাটিতে ভেঙে যাওয়া সড়ক মেরামতে চলছে কাজ। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। হাঁস, মুরগি, মাছের যারা শ্বাসকষ্ট মাছ চলে গেছে। আমন ধান সহ বিভিন্ন ফসলই এত বেশি নষ্ট হয়েছে, এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যা বলার মতো না। হবিগঞ্জে খোয়াই নদীর 2টি অংশে বাঁধ ভেঙে প্লাবিত 35টি গ্রাম। সীমাহীন দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী মানুষ। নীলফামারীতে নিম্নাঞ্চলের 10,000 মানুষ পানিবন্দী। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি বাড়ায় বন্যা আতঙ্কে দিন কাটছে গাইবান্ধার মানুষের। ঢলের পানি এসে আমরা পানিবন্দী হয়ে যাই এবং আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এই বন্যায় প্রতি বছর যে পরিমাণ ক্ষতি হয় সেটা আপনাদেরকে আমরা ভাষাতে প্রকাশ করতে পারবো না। এদিকে সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানান, বন্যা কবলিত 7 জেলায় এখন পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলার জন্য 20 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে 6,09,411টি। এখানে মৃত্যুবরণ হয়েছে 54 জন। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ত্রাণ কার্য পরিচালনার জন্য 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। কৃষিমন্ত্রী জানান, চট্টগ্রাম অঞ্চলে ধানের বীজ নষ্ট হয়ে যাওয়ায় দ্রুত বীজতলা তৈরি করে চারা বিতরণ করা হবে। আগামী 2-3 মধ্যে বন্যা এফেক্টেড হয়েছে ওই অঞ্চলগুলিতে আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। বন্যা কবলিত জেলাগুলোতে গবাদি পশুর খাবার সরবরাহের পাশাপাশি ওষুধ বিতরণ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে 7 দিনের মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। কক্সবাজারে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। বুলবুল রেজা রিপোর্ট, ক্যামেরা ছিলেন ওমর ফারুক। ত্রাণের অপেক্ষায় কক্সবাজারের বানভাসী মানুষ। মঙ্গলবার সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে সদর উপজেলার জিলংজা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বন্যা কবলিতরা।
সকাল 10টায় সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বিতরণ করেন ত্রাণ। সহায়তা পেয়ে সন্তুষ্ট বন্যা দুর্গতরা। প্রায় 1 সপ্তাহ মতো ছিল পানি এখানে, আমরা এখন প্রাণ পেয়ে আমরা খুশি হয়েছি। পানি দিন 3-4 দিন মতো। এর আগে ত্রাণ পেয়েছেন? এর আগে 2-1 জন দিছিল আর কি। তাহলে হয়েছে না, পরে হয়েছে। এখন দিল না কেন? আমরা জানি না। ত্রাণ বিতরণে বৈষম্যের অভিযোগ করেছেন কেউ কেউ। লাইনে দাঁড়িয়েও ত্রাণ না পেয়ে হতাশ অনেকে। তবে যারা ত্রাণ না পেয়ে খালি হাতে ফিরে গেছেন তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। না তালিকা করে দেয় না, এখনো টোকেন দেয় নাই, যারা দিছে তাদেরকে দিছে আর কি। দিবে বলছে তো, আমাদের দাঁড়াইছে, এখন দেখছে না তো, অনেকক্ষণ দাঁড়াইছি। আমাদেরকে যদি না দিলে আমরা তো 3 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়াই থাকতে হতো না। আশা দিছে আমাদেরকে দিবে বলে, যারা টোকেন পাইছে টোকেনের পরে আমাদেরকে দিবে বলছিল, তো এখন তো দেয় নাই। আনারা হার না দেয়। পরে প্রতিমন্ত্রী বলেন, আগামী 7 দিনের মধ্যে কক্সবাজার জেলায় বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পানি পুরোপুরি নেমে যাবার পরেই আসলে ক্ষতির পরিমাণটা বোঝা যাবে। সে কথাটাই আমরা কালকে বলেছি যে আপনাদের কাছে প্রাথমিক তথ্য আছে, পানি নেমে যাওয়া শুরু হয়েছে, আপনারা আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন রেডি করবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গবাদি পশু ও মৎস্য খাত। প্রতিমন্ত্রী বলেন, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। সরকার পুনর্বাসনে কতটুকু গুরুত্ব দিচ্ছে, আজকে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে, এবং যেহেতু এই দুর্যোগ পরিস্থিতিতে সমন্বয় এবং তদারকির দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, আমি এই কক্সবাজার থেকেই আমি জুম লিঙ্কে সেই সভায় সংযুক্ত হব। এখন থেকেই সরকার প্রস্তুতি নিচ্ছে সকল মন্ত্রণালয়কে নিয়ে, যাতে করে আমরা পুনর্বাসন কর্মসূচিটা যথাযথভাবে করব। পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পরে তিনি চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কক্সবাজার সদর, রামু এবং মাতামুহুরী এই 3 উপজেলায় জমে থাকা বন্যার পানি এরই মধ্যে নেমে গেছে। তবে পেকুয়া এবং চকরিয়া এই 2 উপজেলার মানুষ এখনও পানিবন্দী। এই 2টি উপজেলা নিম্নাঞ্চল হওয়ায় পানি নামতে দেরি হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। এই মুহূর্তে হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমেদ খান। বৈরী আবহাওয়ার খবর জানতে সরাসরি চলে যাব তার কাছে। রাশেদ, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের 35টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা দেখেছি যে গত 2 দিন থেকে বৃষ্টি না হওয়ার কারণে এখানে যে পাহাড়ি যে ঢল আছে বা বৃষ্টি অনেকটা কম হওয়ার কারণে এখানে যে বাড়িগুলোতে পানি ঢুকেছিল এই পানিগুলা নেমে গেছে। কিন্তু মানুষের মধ্যে একটা দুর্ভোগ আমরা দেখেছি, সকাল থেকে আমরা দেখেছি সাধারণ মানুষ যারা আছে দুর্ভোগ। তবে একটা আশার কথা হচ্ছে, সময় টিভিতে আমরা এই দুর্ভোগ নিয়ে রেগুলার গত 2-3 দিন যাবত আমরা লাইভ করছি মানুষের, যে কারণে আজকে জেলা প্রশাসন অবগত হয়ে, সময় টিভির এই নিউজ অবগত হয়ে জেলা প্রশাসন এই যে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে জেলা প্রকল্প কর্মকর্তা সাদউদ্দিন জাহাঙ্গীর সাহেব, উনি এই যে দুর্গত মানুষের জন্য ত্রাণ নিয়ে এসছেন, এবং তারা আসলে যে সাধারণ মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ কিন্তু অনেক কষ্টের মধ্যে আছেন, স্থানীয় চেয়ারম্যান সহ এই ত্রাণ নিয়ে আসাতে যে যারা দুর্গত মানুষ, যারা অর্ধাহারে অনাহারে ছিলেন, তাদের মুখে হাসি ফুটেছে। এটা আমরা মনে করি যে এই যে এই ত্রাণ বিতরণটা এটা সুষ্ঠু হচ্ছে। এবং আমরা সকাল থেকে আমরা দেখেছিলাম যে তাদের আসলে ঘরে কোনো খাবার ছিল না, কিন্তু আজকে তারা এই ত্রাণের চাল এবং বিভিন্ন সামগ্রী পেয়ে তারা অনেকটাই খুশি। তারা জানিয়েছেন যে আরও যারা আছে এই এলাকার, যারা ত্রাণ পাননি, জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যারা এখনও পাননি তাদেরকে এই ত্রাণ ধীরে ধীরে পর্যায়ক্রমে সবাইকে ত্রাণ দেওয়া হবে। এবং প্রকল্প কর্মকর্তা সহ যারা আসছেন তারা জানিয়েছেন যে তারা আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা দুর্গত এলাকায় চেষ্টা করছেন তারা ত্রাণ দেওয়ার, কিন্তু আসলে সব জায়গায় যেহেতু বৃহৎ এলাকা 35টি গ্রাম প্লাবিত হয়েছে, সব
সময় সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। তারপরও তারা যে জায়গায় যখনই খবর পাচ্ছেন যে এখানে ত্রাণ দেওয়া দরকার, তারা ছুটে এসেছেন এবং সকালে সময় টিভি লাইভ দেখার পর জেলা প্রশাসন অবগত হওয়ার পর দ্রুত তাদেরকে আজকেই তারা পাঠিয়েছেন তাদেরকে ত্রাণ নিয়ে। এবং সাধারণ মানুষ আসলে এখানে যারা আছেন, যে এখানে খেটে খাওয়া মানুষ যারা অনাহারে অর্ধাহারে ছিলেন, তাদের মুখে হাসি ফুটেছে। তারা ভাবছেন যে এখানে যে এইভাবে যদি প্রতিটি যে দুর্গত এলাকা আছে প্রত্যেকটি এলাকায় যদি ত্রাণ দেওয়া হয়, তাহলে যে সাধারণ মানুষের যে কষ্ট কিছুটা হলে লাঘব হবে। আমরা দেখেছি যে গত 2 দিন থেকে পানি কমার ফলেও এইখানে যে দুর্গত এলাকার যে ক্ষত, এই ক্ষত রয়ে গেছে। বিভিন্ন ঘর বাড়িতে আমরা দেখেছি যে এখানে কোনো চুলু নেই, এখানে কোনো খাওয়ার কোনো সংস্থান নেই, মানুষজন কষ্টের মধ্যে আছে এবং আমরা এই কষ্টের মধ্যেই তারা দিনাতিপাত করছেন। তারা দাবি জানিয়েছেন যে সরকার যেহেতু দুর্গত মানুষের জন্য বরাদ্দ দিচ্ছে, তারা যাতে নিয়মিত বরাদ্দ পান এবং যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এই ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য যাতে তারা আর্থিক সহযোগিতা পান। তো এই ছিল আজকে হবিগঞ্জের লস্করপুর এলাকার বন্যা দুর্গত মানুষের সর্বশেষ খবর। আমরা বন্যা দুর্গতদের সর্বশেষ জানছিলাম হবিগঞ্জ থেকে। মৌলভীবাজারে বন্যা দুর্গতদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি এবং ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি। দিনব্যাপী হাকালুকি হাওড়পাড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত 5 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয় বিজিবি 52 ব্যাটালিয়ন। এতে 5 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও অর্ধশত স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনুসার ইউনিয়নে 150 জনকে ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এবং বিমান বাহিনী শমশেরনগর স্টেশন। চট্টগ্রামের প্রবল বর্ষণে নষ্ট হয়ে যাওয়া কন্টেইনার বোঝায় আমদানি পণ্যের ক্ষতিপূরণ এবং অ্যাক্ট অফ গড নিয়ে বন্দর ও ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। বন্দরের পাশাপাশি বেসরকারি অফ ডকে বৃষ্টির পানি ঢুকে বেশ কিছু কন্টেইনার বোঝাই পণ্য নষ্টের অভিযোগ করলেও অ্যাক্ট অফ গড অজুহাতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ। এই অবস্থায় নীতিগত সহায়তার চেয়ে সরকারের কাছে যৌথ চিঠিও দিয়েছে 4টি ব্যবসায়ী সংগঠন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 5 দিনের টানা প্রবল বর্ষণে পুরো নগরীর মতো বন্দরের ইয়ার্ডও ছিল জলবদ্ধতা। জলমগ্ন ইয়ার্ডে কন্টেনার অংশবিশেষ ডুবে থাকার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বন্দরের মতো একই পরিস্থিতি ছিল কয়েকটি বেসরকারি অফডকেও। বৃষ্টির পানিতে কন্টেনার ডুবে থাকায় আমদানিকৃত পণ্য নষ্ট হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। আমাদের আমদানিকৃত মাল সেন্সিটিভ কিছু মাল থাকে, সেখানে পেপার মেটেরিয়ালস থাকে, সেখানে আমাদের আপনার লবণ থাকে, কেমিক্যালস থাকে, এই সবগুলো মিলে বিশাল একটা আমরা যারা রপ্তানিকারক আমাদের জন্য ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত বন্দর কিংবা অফডক কর্তৃপক্ষ বৃষ্টির পানিতে কন্টেনার বোঝাই পণ্য নষ্ট হওয়ার সত্যতা স্বীকার করতে নারাজ। এমনকি টানা বৃষ্টি এবং জলবদ্ধতার কারণে বন্দরে রাখা পণ্য, কার্গো ও কন্টেনারের কোনো ক্ষতি হলে অ্যাক্ট অফ গড অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে উল্লেখ করে ব্যবহারকারীদের প্রতি নোটিশও দিয়েছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেখানে আমাদের কন্টেনার এবং মালামাল সংরক্ষিত থাকে অথবা শেডে কোনো মালামাল ক্ষয়ক্ষতির রিপোর্ট এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কোনো আমদানি বা রপ্তানিকারকের পণ্য, তাহলে ক্ষতিপূরণের বিষয়টা আসবে বা আসতে পারে এবং সেই যৌক্তিক কারণও দেখতে হবে। এদিকে ক্ষতিপূরণ না দিতে বন্দরের অ্যাক্ট অফ গড অজুহাত নিয়ে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জরুরি সহায়তা চেয়ে সরকারের কাছে যৌথ চিঠি দিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স। বন্দর ও অফডকের জলবদ্ধতায় আমদানিকৃত তুলা, সুতা, কাপড়, শিল্পের কাঁচামাল, রাসায়নিক পণ্য, প্যাকেজিং সামগ্রী নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে। পানি যেন না ভিজে পানি কেন জমতেছে, এই ড্রেনেজ সিস্টেমটা আপনাকে উন্নত করতে হবে। এই সমস্ত ব্যবস্থাগুলি বন্দরকে গ্রহণ করতে হবে। গ্রহণ না করে যদি আমি অ্যাক্ট অফ গড বলে এটাকে দায় এড়িয়ে যাই, তাহলে ভবিষ্যতে এগুলো হতে থাকবে, ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আমার অ্যাক্ট অফ গডের মতো কোনো ন্যাচারাল ডিজাস্টার তো কিছু হয়নি। যেটা হয়েছে এখন সেটা হলো যে অতিবৃষ্টি অ্যাক্ট অফ গডের কোড অফ কন্ডাক্টের পরে বলে আমরা মনে করি না। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আর সেই আমদানি রপ্তানি কাজে সহায়তা করে আসছে বন্দর কেন্দ্রিক 21টি বেসরকারি অফডক। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি 21টি বেসরকারি অফডক
দেশের অর্থনীতিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ঠিক তেমনি আমদানি রপ্তানি বাণিজ্যের সুনাম অক্ষুণ্ণ রাখতে পণ্যের নিরাপত্তা চান ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 4 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। বৈরী আবহাওয়ায় হওয়া এইচএসসি পরীক্ষা ফের নেয়ার দাবি জানান শিক্ষার্থীরা। 4 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়কে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় সড়কও অবরোধ করা হয় কোথাও কোথাও। মঙ্গলবার দুপুরে 16 শহরের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয় পরীক্ষার্থীরা। বলেন, বন্যার কারণে পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকতে হয়েছে বহু শিক্ষার্থীদের। নিরাপদ পরিবেশে পরীক্ষা আয়োজন, প্রশ্নের যৌক্তিক মান নিশ্চিত করা সহ একগুচ্ছ দাবি তাদের। পানিতে পরীক্ষা দিতে গেছে, অনেকে আমরা দেখছি যে কি গর্তের মধ্যে পড়ে অ্যাডমিট কার্ড সবকিছু বেরিয়ে গেছে। সারা বাংলাদেশে 11টা বোর্ড, প্রত্যেকটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কি ঢাকায়? ময়মনসিংহেও টাউন হল মোড়ে বিক্ষোভ করেছে বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। পরে ব্যারিকেড দিয়ে ময়মনসিংহ টাঙ্গাইল সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। যেই তো অভিন্ন বোর্ডে প্রশ্ন হচ্ছে, আমরা চাই আমরা সকল বোর্ড যেন একত্রে পরীক্ষা দিতে পারি। আমরা যদি এসএসসিতে যদি ইঞ্জিনিয়ারিং লেভেলের কোশ্চেন সলভ করে পরীক্ষা দেই তাহলে কি পরীক্ষা ভালো হবে আমাদের? যতক্ষণ দেশের আবহাওয়া ঠিক না হচ্ছে ততক্ষণ স্থগিত রাখতে হবে এক্সাম। বিক্ষোভ হয়েছে রাজশাহীতেও। বৈরী আবহাওয়া ও বন্যার কারণে পরীক্ষার হলে যেতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ চান বিক্ষোভকারীরা। এই পরীক্ষার উপর আমাদের অ্যাডমিশন আছে, আমাদের ক্যারিয়ার এই পরীক্ষার উপরে। সেখানকার 2টা প্রশ্ন কেমনে ভুল হয়? কোমর পর্যন্ত পানি নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে। স্বাস্থ্যবিধির একটা ব্যাপার আছে। এদিকে বরিশাল শিক্ষা বোর্ড প্রাঙ্গণেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে অভিন্ন প্রশ্ন পদ্ধতি কার্যকর রাখতে একযোগে সব বোর্ডের পরীক্ষা চালু অথবা বন্ধের দাবি জানায় আন্দোলনরত পরীক্ষার্থীরা। আমাদের দাবি হচ্ছে এক সপ্তাহ পরে স্থগিত থাকবে পরীক্ষা। শিক্ষা ব্যবস্থা উন্নত করুক, প্রশ্নই ভুল, পরীক্ষা কি নিবে? দুপুরে বগুড়ায় পরীক্ষার্থীরা প্রায় 30 মিনিট শহরের সাতমাথা অবরোধ করে রাখেন। এছাড়া এসব দাবিতে বিক্ষোভ হয়েছে যশোর, কুড়িগ্রাম, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে। তানজিনা তাসনিম, সময় সংবাদ। এদিকে শিক্ষার্থীদের নিয়ে সরকার উদ্বিগ্ন জানিয়ে পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। জানান, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আবারও নেওয়া হবে পরীক্ষা। পূর্ণ মান দেয়া হবে পদার্থবিজ্ঞান ভুল প্রশ্নের। সংসদে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চলমান এইচএসসি পরীক্ষার মধ্যে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন এলাকায়। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। স্থগিত করা হয় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা, তবে অন্য বোর্ডের পরীক্ষা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তির মধ্যে পরীক্ষা দেয়া নিয়ে তীব্র সমালোচনা হয় দেশ জুড়ে। তার উপর পদার্থবিজ্ঞানের 2টি প্রশ্নের ভুলে আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জন্ম দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজপথে নামেন শিক্ষার্থীরা। 4 দিন ধরে আবহাওয়ার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন সরকার। আশ্বাস দেন অসুবিধা বিবেচনায় পরীক্ষা স্থগিত করার অনুরোধ করব। শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব। লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। বর্ষা মৌসুম বিবেচনায় আগামীতে শিক্ষাবর্ষ ধীরে ধীরে শুষ্ক মৌসুমে আনার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের পূর্ণ মান পাবে শিক্ষার্থীরা। আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। এছাড়া অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের বকেয়া পরিশোধের অগ্রাধিকার ভিত্তিতে 25,000 শিক্ষকের তালিকা করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। কোনো অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইট নিক্ষেপ করেনি। অন্য গাড়ির চাকায় লেগে অপর গাড়িতে আসা ইটের টুকরা
জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান। বিকেলে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন তিনি। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহরটি ঢাকা থেকে বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ আসলে একটি ইটের টুকরা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি জিপ গাড়িতে এসে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে এই বিষয়টি নিয়ে গভীর তদন্ত ও অনুসন্ধান শুরু করে পুলিশ, র্যাব, সিআইডি সহ সরকারের বিভিন্ন দফতরের গোয়েন্দা সংস্থা। ঘটনাস্থলে গিয়েও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ইটের টুকরা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি বহরের সাথে থাকা পিজিআর এর একটি ডাবল কেবিন পিকআপের উপরে ইট সদৃশ ছোট একটি টুকরা পিজিআর এর গাড়ির গ্লাসের উপর পড়ে। সামনের গাড়ির পিজিআর এর আরেকটা সামনের গাড়ি ছিল, সেই গাড়ির টায়ার থেকে একটা ইটের টুকরা এসে পড়ছে গাড়ির গ্লাস। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আসার আগের দিন পর্যন্ত সড়কে কাজ চলেছে। এই সময় ইটের টুকরা পাথর এগুলো পড়ে থাকতে বিভিন্ন জায়গায় দেখা গেছে, বৃষ্টি হয়েছে অনেক সময়, সেখান থেকে টায়ারে বেঁধে আসতে পারে। কেরানীগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ রিয়াজ উদ্দিনের স্মরণে স্মৃতিফলকের উদ্বোধন করা হয়েছে। দুপুরে ঘাটারচরে স্মৃতিফলকের উদ্বোধন করেন ডাকসুর সাবেক ভিপি ও সংসদ সদস্য আমানুল্লাহ আমান। এ সময় তিনি জানান, বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসায় কারাগারে প্রেরণ করেছিল শেখ হাসিনা। সেই স্বৈরাচারকেই দেশ থেকে বিতাড়িত করেছে জনগণ। এই দেশের মাটিতে শেখ হাসিনার আর কোনো জায়গা হবে না। দেশটি বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিল। সেদিন 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি তাকে ছেড়ে দিতে হয়েছিল, কান্নায় ভেঙে পড়েছিল এবং এক কাপড়ে বেরিয়ে গিয়েছিল। আজকে বাংলাদেশের জনগণ, যে নাকি বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া করেছে শেখ হাসিনা, তাকে বাংলাদেশের জনগণ আজকে দেশ ছাড়া করে দিয়েছে। আজকে তার এই দেশে আর স্থান নেই, এই দেশে আর স্থান হবেও না। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও অস্ত্র মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুটি মামলা থেকে 4 জনকে খালাস দিয়েছেন। মঙ্গলবার দুপুর 12টার আগেই এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ ও অস্ত্র মামলার রায়ে অভিযুক্ত আসামিদের সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। 12টা 20 মিনিট থেকে প্রায় 2 ঘন্টা ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার রায় পড়ে শোনান। 91 পৃষ্ঠার রায়ে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া অপর 3 আসামি শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন এবং অস্ত্র মামলায় 14 বছরের কারাদণ্ড দেন। আর 4 আসামি আইনুল, রাজন, রবিউল ও মাহফুজকে খালাস দিয়েছেন আদালত। সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন, সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আসামি পক্ষের আইনজীবীরা মামলার রায়ে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দেন। এই মামলায় কোনো এভিডেন্সই ছিল না, কোনো সাক্ষী আসামিদের নাম বলে নাই, কোনো সাক্ষী সমর্থনও করে নাই। ভিকটিম বাদী সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থনও করে নাই। তারপরে উনি একটা অভিযোগের একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ। আমরা 2020 সালের 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটক রেখে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং 2 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। 2021 সালের 3 ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা 8 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নারায়ণগঞ্জে তিতাসের গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে 4 শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে সদর উপজেলার চিতাশাল এলাকায় সড়ক কেটে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে গ্যাসের সংযোগ লাইন মেরামতের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় মাটি কেটে পাইপ বের করে সংযোগ দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে 4 শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে আরিফুল নামে এক শ্রমিকের শরীরের 65% দগ্ধ হওয়ায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অপরাধ জগৎ থেকে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করেছেন সুন্দরবনের 27 বনদস্যু। কোস্টগার্ডের হাতে অস্ত্র জমা দিয়ে দস্যুতা ছাড়ার ঘোষণা দেন ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। এর মধ্য দিয়ে সুন্দরবনকে দস্যু মুক্ত এবং নিরাপদ করার প্রত্যয় আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে কোস্টগার্ড। লাইনে দাঁড়িয়ে একে একে অস্ত্র জমা দেন 27 বনদস্যু। মঙ্গলবার সকালে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। জেলা প্রশাসন, কোস্টগার্ড, র্যাব, বিজিবি ও বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে 27টি দেশি বিদেশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের সঙ্গে 340 রাউন্ড তাজা গুলি হস্তান্তর করেন তারা। মারামারি হয়, গ্যাঞ্জাম হয় বা কোনো কিছু চুরি হয়, আমাদের নামে মামলা হয়। আমরা তো আর কিছু জানি না, আমরা তো স্বাভাবিক জীবনে থাকছি। জীবনে কোনো নিরাপত্তা নাই, এজন্য আমরা নিরাপত্তার জন্য আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই। অপরাধ থেকে স্বাভাবিক জীবনে ফেরায় খুশি বনদস্যুদের পরিবারের সদস্যরাও। গ্রামের দেবে তাহলে বাসার মতো বাঁচতে পারে, এটা আমি চাই। আর আমি আমার আমি আর যারা আত্মসমর্পণ করেছেন তাদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সব ধরনের আইনি ও মানবিক সহযোগিতার আশ্বাস দেয় কোস্টগার্ড। তারা স্বাভাবিক জীবনে আসার সুযোগটা পাচ্ছে এবং সেই ক্ষেত্রে তাদেরকে আইনি সহায়তার ব্যাপারেও সরকার পজিটিভ থাকবে। এর আগে চলতি বছরের 21 মে সুমন বাহিনী ও 9 জুলাই জাহাঙ্গীর বাহিনীর 10 জন বনদস্যু অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। সময় সংবাদ, মোংলা। দিনাজপুরের বিরামপুর উপজেলার ব্যস্ততম ঘোড়াঘাট বিরামপুর রেলগেটের স্বয়ংক্রিয় গেটবার দীর্ঘদিন ধরে বিকল্প হিসেবে বাঁশ ও দড়ি দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিনই চলাচল করছে যাত্রী ও যানবাহন। দ্রুত গেটবার মেরামতের আশ্বাস রেল কর্তৃপক্ষের। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের তথ্য এবং মোহাম্মদ আমির হামজার ছবিতে থাকছে রিপোর্ট। স্বয়ংক্রিয় গেটবার নষ্ট থাকায় ট্রেন আসার সময় গেটম্যানরা বাঁশ ও দড়ি ব্যবহার করে যান চলাচল নিয়ন্ত্রণ করছে। অনেকে তাড়াহুড়া করে বাঁশ বা দড়ির নিচ দিয়ে পার হওয়ার চেষ্টা করছেন। ঢাকা দিনাজপুর মহাসড়কের এই গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও শত শত যানবাহন চলাচল করে, কিন্তু প্রায় 2 মাস ধরে স্বয়ংক্রিয় গেটবার নষ্ট থাকায় আশঙ্কা বাড়ছে দুর্ঘটনার। স্থানীয়দের অভিযোগ, ডিজিটাল যুগেও এমন গুরুত্বপূর্ণ রেলগেট বাঁশ দড়ির উপর নির্ভর করা দুঃখজনক। দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এখন তো দড়ি দিয়ে আটকাছে, অনেক সময় দুপাকে করে আটকায়। রেলগেটটার যে একটা ভূমিকা নিয়ে যে কাজ করবে, সে কাজের কোনো উদ্যোগ নাই। দড়ির মানে হাতে অন্ধকারে তো এত কোনো গ্যারেন্টি, ধাক্কা খায় মোটর টোটর সব চলে যাবে। বেরিয়াল সব আনি ফেলা রাখছে, ইটাও আনি রাখছে রাস্তায়, খালি কাজ করবে, এই জন্য দেরি করতেছে। ডিজিটাল যুগে সেখানে এখনো দড়ি বেঁধে মানুষকে থামানো হচ্ছে। গেটম্যান জানান, গেটবারটি নষ্ট হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে নষ্ট গেটবারটি দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিরামপুর রেল স্টেশনের মাস্টার। রেল গেটে ব্যারিয়ার গুলা নষ্ট হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে গেছে, এখনো ঠিক করা হয়নি। এভাবে ঝুঁকি নিয়ে আমাদেরকে দায়িত্ব পালন করা লাগতেছে। 17 ফিট, সেটাতে আমার একটা সিকল মেজারমেন্ট ছিল, একটা গেটের বিমের মেজারমেন্ট ছিল। এখন যেহেতু এটা বড় হয়ে গেছে, এই অনুপাতে এখনো বারটা তৈরি হয় নাই, যে কারণে আমরা আপাতত দড়ি দিয়ে কাছে হাঁটতেছি। এই রেল গেট দিয়ে প্রতিদিন 12 জোড়া আন্তনগর ও মেল ট্রেন চলাচল করে। সময় সংবাদ, হিলি। মাত্র 500 টাকায় বান্দরবানে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দুপুরে জেলা শহরের নিউ গুলশান এলাকায় স্থানীয় উচনু মারমার কাছে পাওনা 500 টাকা চায় উচিংনু মারমা। এ সময় বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে উচনু মারমাকে মারধর করে উচিংনু। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা উচিংনুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পালিয়ে যায় উচিংনু মারমা। তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। সোমবার রাতে চকবাজার থানায় ডেভিড ইমনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা 10 থেকে 15 জনের বিরুদ্ধে মামলা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান মিনহাজ। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন। আগামী 24 ঘন্টার মধ্যে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি সংগঠনটির। সোমবার দুপুরে নগরীর এক্সেস সড়কে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল.নেটের প্রধান কার্যালয়ে প্রায় 40 জন মুখোশধারী ব্যাপক ভাঙচুর ও 25 লাখ টাকা লুট করে। নরসিংদীতে বালু ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে ঘোড়াশাল পৌর এলাকা থেকে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী শাকওয়াত হোসেন। এ সময় মোটরসাইকেলে করে 4 জন ব্যক্তি তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। এক পর্যায়ে 1 ঘন্টা আটকে রেখে মারধরের পর রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিশোরগঞ্জে আতিয়া জাহান মৌ হত্যা মামলার প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি 4 জনকে খালাস দেওয়া হয়েছে। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এই রায় দেন। 2025 সালের 7 নভেম্বর বিকালে 32 এলাকার নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকা আতিয়ার লাশ উদ্ধার হয়। এই ঘটনার পরের দিন সদর উপজেলার গোপদিঘি এলাকার ইউসুফ হায়দার রিফাত, 32 এলাকার টিটু, রাজীব ও ঝুমু সহ 5 জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন নিহতের মা। তদন্ত শেষে 5 জনের বিরুদ্ধেই আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এরপর বিচারিক প্রক্রিয়া শেষে রায় দিলেন আদালত। কুড়িগ্রামের স্বামী হত্যা দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিক সহ 4 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক জয়নাল আবেদিন এই আদেশ দেন। 2006 সালের 18 এপ্রিল ফুলবাড়ির গোরখমন্ডল গ্রামে স্বামী কেতাবউদ্দিনকে সঙ্গে নিয়ে স্ত্রী নূর নাহার স্থানীয় দাওয়াতে খেতে যান। সেখানেই বাবা, মা ও পরকীয়া প্রেমিক গফুরকে সঙ্গে নিয়ে কেতাবকে হত্যা করে নূর নাহার। পরে নিহতের বাবা বাদী হয়ে 9 জনের বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ শুনানি শেষে আদালত নূর নাহার, তার বাবা, মা এবং পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায়ে বাকি আসামিদের খালাস দেয়া হয়। চাকরি জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের ধর্মঘট করেছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি করেন ইডি শাখা পোস্টমাস্টার, রানার ও পিয়নরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারের গুরুত্বপূর্ণ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসলেও তাদের বেতন খুবই সামান্য। এছাড়া নেই পদোন্নতি, পেনশন এবং চিকিৎসা সুবিধা। এই জন্য সরকারি কর্মচারীর পদ ও মর্যাদা প্রদান, চাকরি জাতীয়করণ এবং বেতন ভাতা বৃদ্ধির দাবি জানান তারা। ফরিদপুরে ডিসিআর এর নামে আত্মসাৎ করা 30 লাখ টাকা ফেরতের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে ভাঙার উঁচা বাজারে এই কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ীরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, বাজারটিতে 150 দোকানের মধ্যে 77টি খাস জমির ওপর নির্মাণ করা। এসব দোকানের বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে অর্ধশতাধিক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 30 লাখ টাকা নিয়েছে তুজারপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান অলিউর রহমান এবং তার সহযোগীরা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবসায়ীকে ডিসিআর না দেওয়ার টাকা ফেরত চান তারা। পঞ্চগড়ের 7 কেজি ওজনের একটি কষ্টি পাথর সহ 2 জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 2টার দিকে আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজারে অভিযান চালায় বিজিবি। এ সময় দুলাল হোসেন ও কলিম উদ্দিন নামে 2 ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে 7 কেজি ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত 2টি মোটরসাইকেল এবং 2টি মোবাইল ফোন। উদ্ধারকৃত মালামালের মূল্য 8,87,000 টাকার বেশি। শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে বিরোধের জেরে রাজশাহীতে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন সংশ্লিষ্টরা। সকালে নগরীর নওদাপাড়া, শিরোইল টার্মিনাল ও রেল গেট এলাকা থেকে কোনো রুটে বাস ছেড়ে যায়নি। পূর্ব ঘোষণা ছাড়াই যানবাহন বন্ধ করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীরা জানান, সোমবার বিকেলে মোটু শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকে মালিক সমিতির একজন প্রতিনিধিকে রাখা নিয়ে 2 পক্ষের মধ্যে হট্টগোল হয়। বৈঠক থেকে ফিরে শ্রমিকদের এক অংশ শিরোইল বাস টার্মিনাল গিয়ে সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।
মুন্সিগঞ্জের পদ্মার প্রবল স্রোতে সদ্য নির্মিত তীর রক্ষা বাঁধের একাংশ ধসে গেছে। প্রকল্পের চূড়ান্ত পর্যায়ে স্থায়ী বাঁধের গাউদিয়ায় এই ভাঙনে নদী তীরে আতঙ্ক দেখা দিয়েছে। 527 কোটি টাকার এই প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তবে পানি উন্নয়ন বোর্ড অভিযোগ অস্বীকার করে বলেছেন ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাউদিয়ার নদী তীরের স্থায়ী বাঁধের একটি অংশ পদ্মায় বিলীন হয়ে গেছে। ভরা বর্ষার উত্তাল পদ্মার এই ভাঙনে নদী তীরে আতঙ্ক দেখা দিয়েছে। 90 দশক থেকে শুরু হওয়া পদ্মার ভাঙনে লৌহজং উপজেলার 1/3 এখন নদীগর্ভে। দীর্ঘদিন পর এই স্থায়ী বাঁধ নির্মাণে আশার আলো দেখছিলেন পদ্মাপাড়ের মানুষ। সামনে ব্লক দেয়, ব্লক ছাড়া এই পাড়া বিছাই গেছে, ভাঙিয়ে গেছে, 10 মিনিটের ভিতরে সব গেছে বিলেন হইয়া। আমাদের পুরান বাড়ি ভাঙছে, আবার নতুন করে বাড়ি করছি, এই বাড়িও থাকবো না, আমাদের থাকার কোনো জায়গা নাই। এই গাউদিয়া গ্রামটা 14 না ভাঙ্গে গেছে, দোয়ান আছে। যেভাবে করার দরকার ছিল সেইভাবে তারা কাজ করে নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় আকস্মিক স্থায়ী বাঁধের 15 মিটার এলাকা বিলীন হয়ে যায়। আর উপজেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত বাঁধে তাৎক্ষণিক ব্লক ও জিওব্যাগ ফেলা সহ যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ডাম্পিং করার ফলে ভাঙনের যে তীব্রতা সেটা অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে। জিওব্যাগ এবং সিসি ব্লক গণনা করা হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে যেটা পেয়েছি সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে দ্রুত এটার আসলে যদি তদন্তের দরকার হয় তদন্ত সাপেক্ষে তারা যাতে উপযুক্ত ব্যবস্থা নেয়। 2021 সালের এপ্রিল থেকে শুরু হওয়া প্রকল্পটির কাজ চলতি বছরের সেপ্টেম্বরে শেষ করার কথা ছিল। পদ্মা সেতুর বাম তীর রক্ষা প্রকল্পের স্থায়ী বাঁধে আকস্মিক ভাঙন দেখা দেয় 527 কোটি টাকার এই প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। মুন্সিগঞ্জের গাউদিয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে জিও ব্যাগ দিয়ে তিস্তার ভাঙন ঠেকাতে 210 কোটি টাকা ব্যয় করছে পানি উন্নয়ন বোর্ড। তবে অন্তর্বর্তী সরকারের সময় নেয়া এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নদীপাড়ের মানুষের অভিযোগ এতে অপচয় হচ্ছে সরকারের বিপুল অর্থ। অধিকার কর্মীদের মতে তিস্তা সুরক্ষায় মহাপরিকল্পনা ছাড়া কোনো জোড়াতালি প্রকল্প কাজে আসবে না। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। কানতে কানতে হইলাম সারা, আর তো কান্দন বেড়ায় না। গেল 2 বছরে ইদ্রিস আলী বয়াতির বসতভিটা গিলে খেয়েছে তিস্তা। সব হারিয়ে এখন তার যাযাবর জীবন। আর পরিবারের বাকি 6 সদস্য জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছে রাজধানীতে। শুধু ইদ্রিস আলী নয়, তিস্তাপাড়ের লাখো মানুষের গল্পটা একই। প্রজন্মের পর প্রজন্ম তিস্তার সঙ্গে যুদ্ধ করেই টিকে আছে এই অঞ্চলের মানুষ। নদী খনন ছাড়া আমাদের এইবার কোনো লোকের কোনো কাজ হবে না, কাজ হবে। 3টা গ্রাম ভাগিয়েছে। 210 কোটি টাকা ব্যয়ে তিস্তার 44টি পয়েন্টে জিওব্যাগ দিয়ে ভাঙন রোধের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। অন্তর্বর্তী সরকারের সময় ন্যায় প্রকল্প নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি ভাঙন রক্ষায় ভূমিকা রাখবে এই প্রকল্প। একটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে তিস্তা শাসন, তিস্তা খনন, তিস্তা পাড়ের মানুষের যে দাবি সেটাই বাস্তবায়ন করা হবে। চরাঞ্চলগুলোতে এখনো কিছু ভাঙন রয়ে গেছে, সেগুলো পরবর্তীতে পরিকল্পনায় রয়েছে। অধিকার কর্মীদের মতে তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বিচ্ছিন্ন প্রকল্প দিয়ে তিস্তার আগ্রাসন থামানো সম্ভব নয়। তিস্তা মহাপরিকল্পনার বিকল্প অন্য কোনো প্রকল্প নিলে, জোড়াতালির কোনো প্রকল্প নিলে নদীকেন্দ্রিক যে অর্থনৈতিক পুনরুদ্ধার সেটা কিন্তু সম্ভব হবে না। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর নতুন করে আশার কথা শুনছেন নদীপাড়ের মানুষ। তবে শুধু প্রতিশ্রুতি নয়, অপেক্ষায় বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। স্কুলের অভাবে প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে শিক্ষার আলো থেকে বঞ্চিত গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের খারজানের চরের বাসিন্দারা। চরের শতাধিক পরিবারের শিশুরা জন্ম থেকেই বড় হচ্ছে নিরক্ষরতার অন্ধকারে। সম্প্রতি বিষয়টি নজরে আসে শিশু সুরক্ষা কার্যক্রমের সদস্যদের। সেখানে একটি অস্থায়ী তাঁবু টাঙিয়ে বর্ণমালা শেখানোর চেষ্টা করছেন তারা। খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সোহেল রানার ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। প্রমত্তা ব্রহ্মপুত্রের বুক চিরে জেগে থাকা এক বিচ্ছিন্ন জনপদ গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার খারজানির চর, যেখানে প্রকৃতির সঙ্গে লড়াই করে 2 যুগেরও বেশি সময় ধরে বাস করছে শতাধিক পরিবার।
নদী দিয়ে বিচ্ছিন্ন এই চরের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আর এই ভৌগোলিক দূরত্বের কারণে চরের শিশুদের জন্য গড়ে ওঠেনি প্রাথমিক শিক্ষার ন্যূনতম কোনো ব্যবস্থা। এতে বছরের পর বছর এখানে তৈরি হচ্ছে এক নিরক্ষর প্রজন্ম। এই এলাকায় কোনো স্কুল নাই, সেজন্য বাচ্চারা লেখাপড়া করতে পারে না। সম্প্রতি বিষয়টি নজরে আসে সমাজসেবা অধিদপ্তরের ইউনিসেফের শিশু সুরক্ষা কার্যক্রমের জেলা সদস্যদের। স্থানীয় একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় চরে অস্থায়ী তাঁবু টাঙিয়ে বিভিন্ন বয়সী শিশুদের বর্ণমালা শেখানোর চেষ্টা করছেন তারা। স্কুল নাই বিদায় এখানে বাচ্চারা পড়াশোনা করতে পারছে না। আমরা এই জন্য উদ্যোগ নিছি যাতে বাচ্চারা পড়াশোনা করতে পারে। এদিকে বিষয়টি অবগত ছিলেন না জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমি সেখানে সরেজমিন পরিদর্শন করে এই আমাদের সুবিধা বঞ্চিত যে শিশুরা আছে তাদের শিক্ষা নিশ্চিত করার জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খারজানির চরে বর্তমানে প্রাথমিক শিক্ষার উপযোগী শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেবো আর একবার। বানের পানি কমতে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনো ডুবে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া। কক্সবাজারের চানের জন্য অপেক্ষা। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ। ক্ষতিগ্রস্তদের ফের পরীক্ষা দেওয়ার ঘোষণা মন্ত্রীর। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান। এবং সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন। অভিযোগ প্রমাণ না হওয়ায় 4 জনকে খালাস। এই ছিল বাংলার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।